হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। মানুষ যখন একেবারে খাদের কিনারায় এসে যায় তখন তাকে নানা রকমভাবে ফন্দি ফিকির করতে হয়। তার বুদ্ধির শেষ মুহূর্ত তাকে চেষ্টা করতে হয়। সে চেষ্টা বৌদ্ধিক হতে পারে, অবৌদ্ধিক হতে পারে, আবার পাগলামি হতে পারে, আবার বদমাশি হতে পারে। কীরকম ব্যাপারটা না, এই যে ডিএ মামলার সঙ্গে যুক্ত আমরা সবাই জানি। 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল যারা পিটিশনার্স, যিনারা স্পেশাল লিভ পিটিশন করেছিলেন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তার কর্মচারীদেরকে ডিএ দেবে না বলে। এটা একটা ঐতিহাসিক ব্যাপার, কারণ আমাদের ট্যাক্সের টাকা, আমাদের করের টাকা, যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া। আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আমাদেরই বিরুদ্ধে সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করিয়ে দিয়েছে। অর্থাৎ আমাদের জমি, আমাদের ধান আমরা পাই না খেতে, লক্ষ্মী পুজোয় জ্বলে না প্রদীপ আমাদের প্রতি রাতে, এরকম মর্মান্তিক অবস্থা। এবং আমরা দেখেছি সেই স্পেশাল লিভ পিটিশন করে আমাদেরকে ডিএ না দেওয়ার জন্য যত পরিমাণ চেষ্টা করা যায়, যেভাবে চেষ্টা করা যায় তার সর্বোত্তম চেষ্টা করেছি। এবার তার লাস্ট প্রচেষ্টা বা লাস্ট এফোর্ট চেষ্টা করার আপ্রাণ চেষ্টা করছি। আগে আসুন আমরা দেখে নেই এর আগে কোন কোন ফন্দি ফিকির করে ডিএ আটকানো আপ্রাণ চেষ্টা করেছিল এবং এইবারে শেষ কি চেষ্টা করার আপ্রাণ এফোর্ট চালাচ্ছি। আমি জানি 28শে নভেম্বর 2022 যখন সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন প্রথম দাখিল করা হয় তখন জাস্টিস দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে এই মামলাটি উঠে। আমাদের আশা ছিল তিনি নিশ্চয়ই ওনার এজলাসে আমরা সঠিক বিচার পাব, কিংবা শুনানি হবে, অ্যানালাইসিস হবে, উনি আমাদের কথা শুনবেন। আমরা বঞ্চনার শিকার, আমরা 6 বার জিতেছি, তারপরেও আমরা আবার জেতার মুখে এসে গেছি। আমরা নিশ্চয়ই আমাদের কথা আপনি শুনুন। কিন্তু বেছে বেছে এমন বেঞ্চে মামলাটা করা হলো, বা সহজ বাংলায় এমন বেঞ্চে মামলাটা নিয়ে যাওয়া হলো। আমরা সবাই জানি সেই সময় কে ছিলেন মাথার উপর, যাকে দিয়ে এমন বেঞ্চে নিয়ে যাওয়া হোক যে বেঞ্চে শুনানি তো দূরের কথা, তারিখ পে তারিখ, ডেট পে ডেট পড়বে, কিন্তু শুনানি আর হবে না। চিনি 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 তবু চিনিতে না পারি। 28শে নভেম্বর 2022, 5ই ডিসেম্বর 2022, 14ই ডিসেম্বর 2022, 16ই জানুয়ারি 2023, 21শে মার্চ 2023 এবং 4 এপ্রিল 2023। এই 6টা ডেট একেবারে পুরো আমাদের নৈব তথৈবচ করে নষ্ট হয়ে গেল। তাহলে এখানেই সেই একই রকম পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছিল নানা রকমভাবে, যে এমন বেঞ্চে নিয়ে যাওয়া হোক যে বেঞ্চে কোনো জাজ সুপার অ্যানুয়েশন নেবেন। কারণ আইন কি বলছে না, কোনো বেঞ্চে যদি কোনো সুপার অ্যানুয়েশন নেন কোনো জাজ, তাহলে সেই জাজ সুপার অ্যানুয়েশন নেওয়ার পরে সেই মামলা কিন্তু চলে যাবে সিজিআইয়ের কোর্টে। সিজিআই যেহেতু রোস্টার মেকার, তিনি আবার নতুন করে বেঞ্চ তৈরি করবেন। তিনি দেখবেন যে এটা কোন বেঞ্চে পাঠানো যায়। এই রকম সময় এই সুপার অ্যানুয়েশন নেওয়া এবং নতুন বেঞ্চ তৈরি করতে প্রায় 1.5-2 মাস 3 মাস চলে যেতে পারে। তার মানে সময়, টাইম কিলিং, খুব সুন্দর প্ল্যানিং করেছি। তারপর জাস্টিস দীনেশ মাহেশ্বরী যেই মুহূর্তে সুপার অ্যানুয়েশন নিলেন, মামলাটাকে আবার এমন বেঞ্চে ফেলো যে বেঞ্চে আবার কোনো জাজ সুপার অ্যানুয়েশন নিতে যাচ্ছে। মামলাটা ফেলে দেওয়া হলো জাস্টিস ঋষিকেশ রায়ের বেঞ্চে। তিনারও একেবারে পুরো কি বলবো, অন দি ভার্জ অফ রিটায়ারমেন্ট, অ্যাট দি থ্রেশহোল্ড অফ রিটায়ারমেন্ট, অ্যাট দি থ্রেশহোল্ড অফ সুপার অ্যানুয়েশন। তিনি কি করলেন, 28শে এপ্রিল 2023, 14ই জুলাই 2023, 3রা নভেম্বর 2023, 5ই ফেব্রুয়ারি 2024, 18ই মার্চ 2024, 15ই জুলাই 2024
তিনি খেয়েছিলেন 6টা ডেট, 6টা ডেটে কোনো শুনানি হয়নি। আবার হৃষিকেশ রায় জাস্টিস ইনার বেঞ্চে 6টা ডেট চলে গেল, শেষ, 6-6-12টা ডেট, 20। এবার মামলাটাকে এমন বেঞ্চে নিয়ে যাওয়া হোক যিনি আমাদের মামলা শুনবেন না। আমরা দেখলাম জাস্টিস দীপঙ্কর দত্ত সাহেব, জাস্টিস দীপঙ্কর দত্ত স্যার, তিনার এজলাসে মামলা উঠল, কিন্তু তিনার মনে হয়েছে যে ভাই আমরা আন্দোলনকারীরা অতি সক্রিয়, আমরা হাইপার অ্যাক্টিভ, আমরা অতি বিপ্লবী। আরে ভাই, মামলা করেছে, স্পেশাল লিভ পিটিশন করেছে স্টেট গভর্নমেন্ট, আমরা সেটাকে ডিফেন্ড করছি, আমরা আমাদের কথা বলতে যাচ্ছি, আমরা হয়ে গেলাম অতি সক্রিয়। জাস্টিস দীপঙ্কর দত্ত সাহেব তিনি দুটো ডেট মামলা শুনলেন না, তাই 6-6-12 ডেট আমাদের একেবারে পুরো সাবমার্জড আন্ডার ডিপ ওয়াটার উইদাউট এনি রে অফ হোপ। এরপরে আমরা দেখলাম যে তাহলে 3টে অস্ত্র দিয়ে এটাকে আটকে দেওয়া হলো। 4 নম্বর অস্ত্র এক্সটেন্সিভ হিয়ারিং। স্যার আমাদের অনেক কিছু বলার আছে। অভিষেক, সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংভিজি, তিনি অত্যন্ত চতুর ব্রেন নিয়ে এক্সটেন্সিভ হিয়ারিং, কারণ তিনি জানেন এক্সটেন্সিভ হিয়ারিং মানে মিনিমাম 15 মিনিট। আইনের ব্যাখ্যা আছে যে এক্সটেন্সিভ হিয়ারিং এই টার্মটা উঠতে গেলে 15 মিনিট সময় লাগে, আর সুপ্রিম কোর্টের কাছে 15 মিনিট মানে বিশাল ব্যাপার। তাই ওই ফাঁদে ওই অস্ত্র প্রয়োগ করে স্যার আমাদের অনেক কিছু বলার আছে, এটা অনেক বড় মামলা, এটা অনেক রকম ব্যাপার, অমুক তুমুক, আর 15 মিনিট সেটাকে হয়তো পাওয়া গেল না, তার জন্য আবার মামলা পেছাতে আরম্ভ করল। তারপরে এলো মামলাটাকে এমনভাবে ফেলো যে মামলা পড়বে, আন্দোলনকারীদের মনে আনন্দ হয় যে ভাই আমাদের সুপ্রিম কোর্টে মামলা উঠেছে। অর্থাৎ খাওয়ার সময় তোমাকে মাংস ভাতের প্লেট দেওয়া হবে, কিন্তু মাংস ভাতের মানে খেতে তুমি পাবে না, তোমার সামনে বাটি থাকবে, তুমি সেটাকে দেখে খাও, ঠিক আছে, কিন্তু মাংসের বাটি তুমি মানে মাংস খেতে পারবে না। একই রকমভাবে মামলাটা সুপ্রিম কোর্টে উঠল, কিন্তু 62, 64, 65, 55, 45 এমনভাবে রাখা হলো যখন সুপ্রিম কোর্টের মানে শুনানির সময় না হয়। এরপরে কী করা হলো, এরপরে নেক্সট অস্ত্র প্রয়োগ করা হলো। আমরা সবাই জানি যখন মামলা শুনানি শুরু হলো, রিজয়েন্ডার নোট, নানারকমভাবে 12টা রাজ্যকে জুড়ে দেওয়া, এবং নতুন এবার শেষ পন্থা অবলম্বন করেছে যে সুপ্রিম কোর্ট বলেছে 2 সপ্তাহের মধ্যে আপনাদের রিটিন নোট অফ সাবমিশান বা রিটিন আপনাদের সাবমিশান যা বলার আছে আপনারা দেবেন। শোনা যাচ্ছে, ইট ইজ প্রিজিউমড, সাপোজ, সারমাইজড দ্যাট যে এই সময় চাইবে যে স্যার আমাদেরকে রিটিন সাবমিশন করার সময় দেওয়া হোক, আমাদেরকে সময় দেওয়া হোক। আর সংবিধান, আমাদের ভারতের সংবিধান অত্যন্ত নমনীয়, কেউ যদি সময় চায় তাকে সময় দিতে বাধ্য, তাকে সময় দেওয়া হবে। প্ল্যানিংটা অত্যন্ত পরিষ্কার যে এই ভার্ডিক্ট বেরোনোর পর এবং ভার্ডিক্ট বেরোনোর পরে আবার রিভিউ পিটিশন নামক একটা প্রহসন অ্যাপ্লাই করে মামলাটাকে 2026-এর ভোটের এমবার্গো জারির আগে পর্যন্ত টেনে নেওয়া যাক। তারপরে ভাই 2026 বিধানসভার কে ক্ষমতায় আসবে, যে আসবে সে বুঝবে, আমার কি, আমি তো আমার করে দিয়েছি চরম মাস্টার স্ট্রোক, এরপরে যে আসবে রাম সাম যদু মধু পচা খোঁচা সে বুঝবে। দ্যাটস নট মাই লুকআউট। অর্থাৎ অত্যন্ত সুচতুর ব্রেনে এই কাজটি করা হচ্ছে। অর্থাৎ যেটুকু আমাদের কাছে খবর যে এই রিটিন নোট অফ সাবমিশান ঠিক 15 দিনের মধ্যে দিয়ে জমা দিতে বলা হয়েছে, 2 সপ্তাহের মধ্যে, 14 দিন বা 15 দিন, ঠিক 14 দিনের আগে আবার সময় দেবে, স্যার আমাদেরকে আরও সময় দেওয়া হোক, আমাদেরকে আরও 15 দিন কি 20 দিন কি 1 মাস সময় দেওয়া হোক, আমাদের এই রিটিন সাবমিশানে কিছু বলার আছে। যে রিটিন সাবমিশান জমা দিয়ে দেওয়া হলো, রায় 99% আমাদের পক্ষে আসবে। 100% কেন বলছি না, 100% বলা মানে সুপ্রিম কোর্টকে তাহলে এক প্রকার রায় আমরা ঘোষণা করে দিচ্ছি। কিন্তু আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে, এরকম মানসিকতা আমরা সুপ্রিম কোর্টকে মাথায় রাখি,
তাই আমরা বললাম 99% আমাদের জয় সম্ভাবনা আছে। তারপরে এবার রিভিউ পিটিশন করে এটাকে আবার শীতল রুমে পাঠিয়ে দাও ভোটের এমবার্গো জারি পর্যন্ত। এটি হচ্ছে আসল উদ্দেশ্য। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।